আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৫৭তম উপজেলা গাজীপুর সদরে। তো চলেন শুরু করি। তুরস্কের সম্রাট সুলাইমান দ্য গ্রেট বাংলাদেশের এই অঞ্চলে ৪ জন গাজীকে প্রেরণ করেছিলেন মুসলিম ধর্ম প্রচারের জন্য। আর সেই ৪ জন গাজীর একজন ছিলেন দৌলত গাজী, যিনি গাজীপুরে এই গাজী বংশের প্রতিষ্ঠাতা, এবং সেই গাজী বংশের নামানুসারেই কিন্তু এই গাজীপুর জেলার নামকরণ করা হয়। গাজী বংশের প্রতিষ্ঠাতা দৌলত গাজী ছিলেন নিঃসন্তান। তার মৃত্যুর পরে তার যে কর্মচারী ছিল বলরাম রায়, তিনি আসলে একটু অনৈতিকভাবে তার সকল সম্পত্তি দখল করে নেন, এবং এই বলরাম রায় পরবর্তীতে প্রতিষ্ঠা করেছিলেন ভাওয়াল রাজবংশ। এভাবেই একটি মুসলিম রাজবংশ বা মুসলিম সাম্রাজ্য থেকে একটি হিন্দু সাম্রাজ্য বা একটি হিন্দু শাসন এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। আজকের ভিডিওতে থাকবে সেই সব ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাজীপুর সদর উপজেলা ঘুরতে এসে প্রথমে চলে আসলাম গাজীপুর ডিসি অফিসের সামনে। আমার পিছনেই হচ্ছে গাজীপুর ডিসি অফিস। এটি হচ্ছে বাংলাদেশের যে দ্বিতীয় বৃহত্তম রাজবংশ ছিল ভাওয়াল রাজবংশ, সেই ভাওয়াল রাজবংশের বংশধর কর্তৃক প্রতিষ্ঠিত ভাওয়াল রাজবাড়ি। ভাওয়াল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বলরাম রায়। ভাওয়াল জমিদার বাড়িটি নির্মিত হয় 1890 সালে। এটি নির্মাণ কাজ শুরু করেন জমিদার লোকনারায়ণ রায় এবং নির্মাণ কাজ শেষ হয় জমিদার কালীনারায়ণ রায়ের শাসনামলে। ভাওয়াল রাজবাড়িতে মোট 365টি কক্ষ ছিল। তার মধ্যে প্রধান যে ভবনটি সেটি এখন ডিসি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর বাকি কক্ষগুলো গাজীপুর জজ কোর্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই রাজবাড়ির প্রধান যে বিল্ডিংটি, যেটি ডিসি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে, এর ঠিক পিছনেই ছিল এই রাজবাড়ির নাট মন্দির। জানা যায় তখনকার সময়ে রাজবাড়ির সকল অনুষ্ঠান হতো এই নাট মন্দিরে, যেমন যাত্রা, গানের আসর, নাচের আসর, আর এই রাজারা উঁচু বেদিতে বসে দেখতেন সেই অনুষ্ঠান। ডিসি অফিস বা কোর্ট অফিস হিসেবে ব্যবহৃত হলেও এখানের অনেক কিছু যদিও সংস্কার করা হয়েছে, কিন্তু এই সিঁড়িঘরটি কিন্তু আগের মতো কাঠের তৈরি। এই কাঠের সিঁড়িটা কিন্তু এখনো আপনি চাইলে এটার ভিতরে ঘুরে দেখতে পারবেন। এই রাজবাড়ির প্রত্যেকটি কক্ষই ব্যবহৃত হচ্ছে ডিসি অফিস হিসেবে অথবা কোর্ট হিসেবে। তবে এখানের একটা ভালো দিক হচ্ছে আপনি চাইলে পুরো ভবনটির যে কোনো জায়গায় যেতে পারবেন, অবাধে ঘুরতে পারবেন, দেখতে পারবেন। আমি এখন যে জায়গাটা, এটা হচ্ছে রাজবাড়ির মেইন বিল্ডিংটার পিছনের সাইডের যে ভবনগুলো, দুই ভবনের মাঝখানে। আমার পিছনে যে লোহার বেস্টুরিনটা দেখতে পাচ্ছেন, এটা ছিল একসময় ফাঁকা। দুই ভবনের মাঝখানে ফাঁকা জায়গাটা রাখা হয়েছিল যাতে বাতাস আসা যাওয়া করতে পারে। পরবর্তীতে লোহার বেস্টুরিটা দেওয়া হয়। ডিসি অফিসের পিছনের কক্ষগুলোর পাশেই হচ্ছে একটি মন্দির, যেটি হচ্ছে শ্রী শ্রী মাধব মন্দির। এই মন্দিরটি এখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের পূজা অর্চনার কাজে ব্যবহার করে থাকেন। আর এই মন্দিরের পাশ দিয়েই নেমে গেছে বিশাল একটি সিঁড়ি, আর সিঁড়ির পাশেই হচ্ছে বিশাল একটি দিঘি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিঘি বা পুকুরের ঘাটলাটি সংস্কার করা হয়েছে স্থানীয় সাধারণ মানুষদের ব্যবহারের জন্য। আর এই পুকুর পাড়ের জায়গাটাও কিন্তু খুব সুন্দর। সিঁড়ি বেয়ে উঠে গেলাম এই রাজবাড়ির 2 তলার ছাদে। আর ছাদে উঠার পরে আপনি হয়তো চারপাশে তাকালে বুঝতে পারবেন যে এই রাজবাড়িটা আসলেই কত বড়। 365টা রুম মানে কিন্তু অনেক বিশাল একটা রাজবাড়ি। আপনি যদি এই রাজবাড়ির ছাদে না উঠেন তাহলে হয়তো বুঝতে পারবেন না যে এটা কত বিশাল বড় একটি রাজবাড়ি। রাজবাড়িটি যেহেতু সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই চাইলেও সব কক্ষের ভিডিও করা সম্ভব হয়নি। তবে অধিকাংশ কক্ষই অফিস সময়ে ঘুরে দেখা যায়। আমি এই রাজবাড়ি থেকে বের হয়ে এখন চলে যাব রাজবাড়ির শ্মশানে। ভাওয়াল রাজবাড়ি দেখা শেষ করে একটা ভ্যানে উঠে গেলাম, আর 20 টাকা ভাড়া দিয়ে মাত্র
1 কিলোমিটার দূরেই নেমে গেলাম চিলাই নদী বা চিলাই খালের পাশে অবস্থিত রাজবাড়ি শ্মশান ঘাটের সামনে। ভাওয়াল রাজ পরিবারের সদস্যদের মৃতদেহ সৎকারের জন্য এখানে এই শ্মশান ঘাটটি নির্মাণ করা হয়েছিল। আর এর পাশেই রয়েছে 7টি মঠ, যেটি রাজ শ্মশানেশ্বরী মঠ নামে পরিচিত। এই 7টি মঠের মধ্যে 5টিতে খুব সুন্দরভাবে কারুকাজ করা, আর বাকি 2টি সাধারণ। জমিদার লোকনারায়ণ রায় বাংলা 1250 থেকে 1260 সালের মধ্যে এই রাজ শ্মশান তৈরির কাজে হাত দেন। তবে মূল শ্মশানটি বা এই রাজ শ্মশানেশ্বরীটি নির্মিত হয়েছিল জমিদার কীর্তিনারায়ণ রায়ের সময়ে। 1956 সালে জমিদার কালীনারায়ণ রায়ের সময় এই মঠ নির্মাণের কাজ শেষ হয়েছিল। জমিদার বাড়ির শ্মশানঘাট দেখে এখন আমি চলে যাব এই জমিদার বাড়ির যে খাজনা আদায় করা হতো কাচারি ঘর সেখানে। এই ভাওয়ালের রাজারা তাদের পরগনার প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের জন্য 1910 সালে একটি কাচারি ঘর নির্মাণ করেন। আমি এখন আছি সেই ভাওয়াল রাজার কাচারি ঘরের সামনে। এটি হচ্ছে একদম গাজীপুরের শেষ প্রান্ত পুবাইলে অবস্থিত। একসময় এই ভবনটি এই পুবাইল ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হলেও এই ভবনটি এখন একেবারেই পরিত্যক্ত। আমি এখন আছি গাজীপুর সদর উপজেলার আমার সবচেয়ে ফেভারিট জায়গা ভাওয়াল জাতীয় উদ্যানে। 20 টাকা টিকিট কেটে ঢুকে গেলাম ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে। আপনি ঢাকার বা দেশের যে কোনো জায়গা থেকেই আসেন না কেন, এটি ঢাকা ময়মনসিংহ হাইওয়ের একেবারে পাশেই এটার গেটটা। আপনাকে নামতে হবে পার্কের 3 নাম্বার গেটে। ভাওয়াল জাতীয় উদ্যান কিন্তু বেশ বড় একটা জায়গা, প্রায় 1200 একর জায়গা। এখানে কিন্তু প্রচুর গাছপালা, মানে অক্সিজেনের সেই রকম একটা ভান্ডার। এখানে আপনি ঢুকার পরেই দেখবেন যে গেটের পাশে অটো থাকে। অটো দিয়ে চাইলে হচ্ছে মোটামুটি 7-8 কিলো আপনাকে ঘুরে দেখাবে। 250 থেকে 350 টাকা লাগে বা দামাদামি করে যদি একটু কমায় নিতে পারেন। তবে আমি অটো দিয়ে না ঘুরে, যেহেতু সিঙ্গেল আসছি, একা একা এই যে বাদাম খাচ্ছি, আর হচ্ছে এই জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছি। বেশ ভালো লাগতেছে একা একা হাঁটতে। চারদিকে হচ্ছে সবুজ গাছপালা, মাঝে মধ্যে 2-1টা বানর দেখতেছি মাথার উপর দিয়ে লাফালাফি করতেছে। উদ্যানে ঢুকার পরপরই একটা লেক আছে, ছোটখাটো লেক, ওইটা ঘুরে দেখতে পারেন। ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারের উপরে উঠলে মোটামুটি একটা ভালো ভিউ দেখা যায়। তো ওয়াচ টাওয়ারের উপরে উঠলে যে ভিউ, এটা হচ্ছে আমার কাছে গরিবের ড্রোন ভিউ। ড্রোন তো নাই, এই জন্য কষ্ট করে হেঁটে ওয়াচ টাওয়ারে যাচ্ছি। ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখবো কেমন লাগে। উদ্যানের ভিতরে কিন্তু একটা ছোট পার্কের মতো আছে, ওখানে বসে একটু দোল খেতে পারবেন, আরাম করতে পারবেন, অবশ্য ফ্রিতে, কোনো টাকা লাগবে না। আর এটা ঠিক সামনেই হচ্ছে 1 মিনিট হাঁটলেই ওয়াচ টাওয়ারটা। চলে আসলাম ওয়াচ টাওয়ারের সামনে, এখন উপরে উঠবো। উঠলাম ওয়াচ টাওয়ারের উপরে, আর এই হচ্ছে গরিবের ড্রোন ভিউ। ওয়াচ টাওয়ারটা আর একটু উঁচু হইলে হয়তো বা ভালো ভিউ পাওয়া যেত, কারণ গাছগুলো অনেক লম্বা। তবে এই ভিউ দেখে আমার নিজেরই ভালো লাগে নাই, মনে হয় না আপনাদেরও ভালো লাগবে। এখন মনে হচ্ছে নিচেই ভালো ছিলাম, এই জন্য এখানে আর বেশি সময় দিব না, নিচে নেমে যাব। ওয়াচ টাওয়ার থেকে নেমে আবার হাঁটা শুরু করলাম। ভেতরে ঢুকলাম, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেল, কিন্তু বনের কোনো শেষ নাই। জায়গাটা জোস। সারাদিন এই জায়গায় যদি একটা কাঁথা নিচে দিয়ে তারপরে শুয়ে থাকতে পারতাম, তাহলে ওটা আরো বেশি ভালো লাগতো। কোনো শব্দ নাই, কিচ্ছু নাই, নীরব নিস্তব্ধ। একটু পর পর ঝিঝি পোকার সাউন্ড আর হচ্ছে পাখির শব্দ। গাজীপুরের ইতিহাসের সাথে কিন্তু এই ভাওয়াল নামটা অনেকভাবে সম্পৃক্ত। গাজীপুরের গাজীদের পরেই কিন্তু শুরু হয় এই ভাওয়াল রাজবংশের রাজত্ব এই এলাকায়। আর ভাওয়ালের যে রানী ছিলেন, তার আন্ডারেই কিন্তু ছিল এই পুরা ভাওয়াল জাতীয় উদ্যান। তার রাজত্ব যখন শেষ হয়, এই উদ্যানের ভিতরের কিছু কিছু জায়গা তখন বিক্রি করে দেওয়া হয় এখানকার স্থানীয় লোকজনের কাছে। আর ওগুলোতেই কিন্তু এখন এই ধান চাষ হয়। কিন্তু বন বিভাগের আন্ডারে কিন্তু এই পুরো ভাওয়াল জাতীয় উদ্যান। জমির পাশে হচ্ছে আবার খাড়িও আছে, ওইখানে পানি জমেছিল, তো ওইটা হচ্ছে সেচা হচ্ছে যদি কোনো মাছ টাছ পাওয়া যায়। বন জঙ্গলে ঢুকলে টাইম কোন দিক দিয়ে যে চলে যায় টেরও পাওয়া যায় না। আমি ঢুকছি 3 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, দেখতেছি কষ্ট লাগতেছে, বা 3 ঘন্টা মানে কিন্তু অনেকটাই। বনের ভিতরে হাঁটেছি, দেখতেছি, বসেছিলাম, মানে কিভাবে যে টাইম চলে গেল
টেরও পাইলাম না। গাজীপুর সদর উপজেলা ঘোরা শেষ করে রাতের বেলা আমি চলে আসছি এখন ময়রান বাইপাসে আলামিন হোটেলের সামনে। সারা বাংলাদেশে সবচেয়ে ভালো গরুর মাংস পাওয়া যায় ট্রাক ড্রাইভাররা যেখানে খায় সেখানে। আর 22 বছরের পুরাতন এই হোটেলটি জনপ্রিয় তার এই গরুর মাংসের কারণে। আমি আজকে ট্রাই করব ওনাদের 300 টাকার গরুর মাংসের প্যাকেজটা, যেখানে থাকবে 8 পিস মাংস, সাথে ভর্তা আর দই। আমার পিছনে হচ্ছে হাউসফুল, বসারও জায়গা নেই। এখানে আপনি যখনই আসবেন তখনই এরকম হাউসফুল পাবেন। আর এখানে পাওয়া যায় হচ্ছে সকালবেলা নাস্তা, আর 10টার পর থেকেই হচ্ছে গরুর মাংস। চলে আসলো আমার খাবার। এখানে হচ্ছে করলা ভাজি, আলু ভর্তা, সালাদ 1 বাটি, সাথে হচ্ছে স্পেশাল গরুর কালো ভুনা, ভাত, ডাল, আর 2টা খাবো হচ্ছে পরে। গরুর মাংসটা শুরু করার আগে একটু ভর্তা এবং ভাজি দিয়ে ট্রাই করে নিলাম। গুনে গুনে হচ্ছে 6 পিস মাংস পাইলাম, আর 2 পিস হচ্ছে হাড়। তবে পরে চাইলে কিন্তু আরো 2 পিস দেওয়া হবে, একবারে যেহেতু হচ্ছে এটাতে জায়গা হচ্ছে না। কালো ভুনার যে ঝোলটা, এটা কিন্তু অনেক গাঢ়, মানে 2 দিন যে 5-6 মণ মাংস একেবারে জাল দিয়ে রান্না করা হয়, এই ঝোলের ভিতরে কিন্তু হচ্ছে মাংসের গুঁড়াগুলো দেখলেই বোঝা যায়। সালাদ দিয়ে হচ্ছে গরুর মাংস, সে লাগতেছে অস্থির কালো ভুনা। রাজশাহীর ইব্রাহিমের কালো ভুনা, আর এরপরে হচ্ছে আমার এই আলামিন হোটেলের কালো ভুনা। মাঝখানে আর অনেক জায়গায় খাওয়া হয়েছে, বাট ভিডিও করার মতো বা আপনাদেরকে দেখানোর মতো আসলে সেরকম টেস্ট পাই। আমার আগের 6 পিস শেষ, এখন কিন্তু আবার নতুন করে হচ্ছে 2 পিস দিয়ে গেল। এটার ভিতরে একটা হাড্ডি আছে, আর হচ্ছে একটা পিওর মাংস, আর ছোট 1 পিস আছে। এই 300 টাকার প্যাকেজের সাথে আপনি কিন্তু চাইলে দইও খেতে পারেন, অথবা একটি কোকও খেতে পারেন। আমার যেহেতু দই পছন্দ, তাই আমি দই নিলাম। গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়ার পরে এরকম দইয়ের চামচ মুখে দিবেন, আর তৃপ্তির ঢেকুর তুলবেন, অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ। আলামিন হোটেলে এই গরুর মাংস আর দই খাওয়ার পরে এই ময়রান বাইপাস থেকে আমি আমার গাজীপুর সদরের ভিডিওটা শেষ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।